হ্যালো দোস্ত, বরাবরের মতো আমি হাজির হলাম আরো একটি টান উত্তেজনায় ভরপুর অ্যাকশন সিনেমা নিয়ে। এই মুভির গল্প লেখা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু ভয়ঙ্কর বাস্তব ঘটনার উপর ভিত্তি করে, যেখানে একজন ব্রিটিশ সেনা জাপানি বাহিনীর হাতে যুদ্ধবন্দী হয়ে পড়ে। অমানবিক নির্যাতন, না খেয়ে থাকা, মৃত্যুর মুখে দাঁড় করানো এবং বন্দীদের প্রতিটা দিন ছিল যেন এক একটা জীবন্ত নরক। জাপানি সেনারা সেই বন্দীদের ব্যবহার করত নিজেদের বিকৃত বিনোদনের জন্য। আজকের এই সিনেমায় আমরা দেখব একজন সৈনিকের অসম্ভব সাহস আর বন্দী শিবিরের ভেতর জন্ম নেওয়া এক নিঃশব্দ প্রতিরোধ সম্পর্কে। ওকে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে থাকো, আর আমি বেশি ইন্ট্রোডাকশন না দিয়ে মূল গল্পে চলে যাই। গল্পের শুরু হয় 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ফিলিপাইনের একটি জঙ্গলে দৌড়ে পালাতে থাকা একজন ব্রিটিশ সেনা জেমসকে দেখি। ধুলো উড়িয়ে দেওয়া বুটের শব্দ, চিৎকার করে দেওয়া আদেশ আর গুলির ঝনঝনানি। মুহূর্তেই জাপানি সেনারা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। তাকে হাঁটু গেড়ে বসিয়ে মাথায় বন্দুক ঠেকানো হয়। চারপাশে নিস্তব্ধতা নেমে আসে। ট্রিগার টানতেই যাবে, ঠিক এই মুহূর্তে ক্যাপ্টেন থেমে যায়। তারপর জেমসকে টেনে হিসড়ে ক্যাম্পের দিকে নিয়ে যায়। তাকে জাপানি কমান্ডার ইতোর সামনে হাজির করা হয়। ইতোর চোখে কোনো করুণার ছোঁয়া ছিল না। সে এক মুহূর্ত না ভেবে সৈন্যদের জেমসের মাথা কেটে ফেলার নির্দেশ দেয়। জেমসকে ক্যাম্প থেকে অনেক দূরে একটা নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। ক্যাপ্টেন হিরানো তাকে আবারও হাঁটু গেড়ে বসায়। জেমস কোনো প্রতিবাদ না করে মাটির দিকে তাকিয়ে থাকে। তারপর হিরানো তার কাটানা বের করে এবং কাটানার ঠান্ডা ধার জেমসের ঘাড়ে বসিয়ে সঠিক কোণ খুঁজতে থাকে, যাতে এক কপি সব শেষ হয়ে যায়। কাটানা উঁচু করতেই জেমস পেছনে সরে যায় এবং আঘাত লক্ষ্যভ্রষ্ট হয়। মুহূর্তেই গার্ডরা জেমসের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু যা ঘটে তা সবাইকে স্তম্ভিত করে দেয়। জেমস একে একে সবাইকে ধুলো চাটিয়ে দেয় এবং শেষ পর্যন্ত হিরানো তার হাত থেকে রেহাই পায় না। তারপর জেমস প্রাণ বাঁচিয়ে জঙ্গলের দিকে দৌড়ায়, কিন্তু জাপানি সৈন্যরা তার পিছু ছাড়ে না। সে আতঙ্কে দৌড়াতে গিয়ে সেনাদের পাতা ফাঁদে আটকে যায়, এমনকি তার ছুরিটাও নিচে পড়ে যায় এবং পালানোর কোনো রাস্তাই খোলা থাকে না। হতাশ, নিরুপায় এবং খানিকটা ভেঙে পড়া। কিছুক্ষণের মধ্যেই তাকে সেনারা ধরে ফেলে এবং আবারও ক্যাম্পে ফিরিয়ে আনে। জেমসকে দেখা মাত্রই কমান্ডার ইতোর মুখ রাগে লাল হয়ে যায়। সে তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করে, এই লোকটা এখনো বেঁচে আছে কিভাবে? তখন ইতোর সামনে আসল সত্য প্রকাশ পায়। জেমস ক্যাপ্টেন হিরানোকে হত্যা করেছে এবং পালানোর চেষ্টা করে ফাঁদে ধরা পড়ে গেছে। এটা শুনে ইতোর আগে ফেটে পড়ে। সে সামনে এগিয়ে আসে এবং জেমসের কাছ থেকে তার ব্যাজ কেড়ে নেয়। ইতো ব্যাজ দেখে বুঝতে পারে জেমস একজন ব্রিটিশ সৈনিক। ইতো বলে হিরানো তার ভাইয়ের মতো ছিল এবং তাকে মেরে জেমস জীবনের সবচেয়ে বড় ভুল করেছে। সে ঠান্ডা হাসি দিয়ে বলে, আজ তুমি জয়ের উৎসব করো, কিন্তু কাল তোমাকে এমন মৃত্যু দেওয়া হবে যা তুমি কোনোদিনও ভুলতে পারবে না। জেমসকে নিয়ে যাওয়ার পর এক ক্যাপ্টেন বলে, হুকুম দিলে সে এখনই জেমসকে মেরে ফেলতে পারে। কিন্তু ইতো বুঝে গেছিল এই লোকটা মৃত্যুকে ভয় পায় না। তাকে এমন কিছু করতে হবে যা বাকি বন্দীদের আত্মা পর্যন্ত কাঁপিয়ে দেবে। জেমসকে একটা সেলে বন্ধ করে দেওয়া হয়, যার বাইরে 24 ঘন্টা গার্ড মোতায়েন করা ছিল। এই ক্যাম্পে তার মতো আরো অনেক বন্দী ছিল এবং ওরা জেমসের সাথে কথা বলে জানতে পারে যে জেমস একজন ব্রিটিশ সৈনিক। তখন গ্যাব্রিয়েল নামের এক বন্দী তাকে বলে, ব্রিটিশরা কি আমাদের বাঁচাতে আসবে? আসলে গ্যাব্রিয়েল একজন আমেরিকান সৈনিক। জেমস বলে, না, ওরা ধরে নিয়ে এসে আমি মারা গেছি। সেই রাতেই জেমসের মাথায় পালানোর চিন্তা আসে, কিন্তু এক বন্দী কলিন তাকে বলে, এখান থেকে বেরোনো কঠিন নয়, কিন্তু কঠিন হলো বেরিয়ে তুমি কোথায় যাবে। এই ক্যাম্প শুধু শক্তিশালী লোকদের বাঁচিয়ে রাখে। যারা দুর্বল হয়ে পড়ে তাদের 100 কিলোমিটার দূরে অন্য একটি ক্যাম্পে পাঠানো হয় এবং অনেকে পথেই মারা যায়। পরের দিন একটি ভয়ঙ্কর ফাইটের আয়োজন করা হয়। উদ্দেশ্য শুধু হত্যা করা নয়, বরং ধীরে ধীরে যন্ত্রণা দিয়ে শেষ করা, যেন তার মৃত্যু সবার জন্য একটা শিক্ষা হয়ে থাকে। সবাইকে বাইরে লাইনে দাঁড় করানো হয়। ইতোর ইশারায় এক সৈন্য তলোয়ার হাতে জেমসের সামনে আসে। জেমস ভাবে হয়তো এবার খেলা শেষ, কিন্তু তলোয়ার চালানোর বদলে তার বাঁধন খুলে দেওয়া হয়। তারপর অন্য 3 জন বন্দীকে রিংয়ের ভেতর নিয়ে আসা হয়। ইতো ঘোষণা করে এরা তাদের ছেলে প্রয়োজনের বেশি খাবার লুকিয়ে রেখেছিল, এজন্য সবার সামনে শাস্তি পাবে। তারপর সে চেয়ার টেনে এমন ভাবে বসে যেন কোনো তামাশা দেখতে এসেছে। ঘন্টা বাজতেই পেছন দিক থেকে এক বিশাল দেহী ফাইটার বেরিয়ে আসে। লোকেরা তাকে মৃত্যুর সওদাগর বলে ডাকতো। প্রথমে 3 বন্দীকেই তার সাথে লড়াই করতে বলা হয়। তাদের একজন সাহস করে আঘাত করে, কিন্তু সামনে থাকা লোকটা এক ঘুষিতেই তাকে মাটিতে ফেলে দেয়। পালানোর কোনো পথই ছিল না। বাকি 2 জনে বেশিক্ষণ টিকতে পারে না এবং কিছুক্ষণের মধ্যে 3 জন আত্মর অবস্থায় মাটিতে পড়ে থাকে। তারপর ইতো জেমসের দিকে ইশারা দেয়। সে বলে, এখন লড়াই চলবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না একজন বেঁচে থাকে। ফাইটার জেমসকে দুর্বল ভেবে এগিয়ে আসে, কিন্তু সে আক্রমণ করতেই জেমসের এক কিকে তার অবস্থা খারাপ হয়ে যায়। জেমস তাকে উঠতে না দিয়ে সরাসরি তার মাথায় ঘুষি মারতেই সবকিছু সেখানেই শেষ হয়ে যায়। ইতোর সবচেয়ে ভয়ঙ্কর ফাইটার নিথর হয়ে মাটিতে পড়ে থাকে। এক মুহূর্তের জন্য সবাই স্তম্ভিত হয়ে যায়, যেন কেউ আন্দাজও করতে পারেনি এমনটা হবে। ইতোর মুখ রাগে লাল হয়ে যায়, আর কিছু না বলে সে ভেতরে চলে যায়। ইতোর ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে বিদেশি জেমসকে মেরে ফেলার প্রস্তাব দেয়, কিন্তু ইতো বলে, এটা কোনো সাধারণ অপমান নয়, এর শাস্তি হবে আলাদা। আজ না হোক কাল
কালোকে মরতেই হবে। পরের দিন গ্যাব্রিয়েল মজা করে বলে, কাল তোমার হাতে কি পাথর ভরে রেখেছিলে নাকি? এই ঘটনার পর সেলের সবাই প্রায় জেমসের বন্ধুর মতো হয়ে যায়। তারপর জেমসের কথা হয় এক দাড়িওয়ালার সাথে। আসলে এই মুভিতে একে দাড়িওয়ালাই বলে। এক বিস্ফোরণে তার পা মারাত্মকভাবে আহত হয়, তাই সে খুঁড়িয়ে হাঁটে। সে অবাক হয়ে জিজ্ঞেস করে এত ভয়ঙ্কর ফাইটিং সে কোথা থেকে শিখেছে, কারণ এই কয়েক মাসে কেউই ওই রিং থেকে জীবিত বের হতে পারেনি। জেমস শুধু এটুকুই বলে সে বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং নিয়েছে, যেমন হংকং, থাইল্যান্ড, এমনকি জাপানেও। এর বেশি কিছু বলার আগে এক জাপানি ক্যাপ্টেন এসে তাকে টেনে হিসড়ে ইতোর কাছে নিয়ে যায়। ইতো বলে এত ভালো ফাইটের ট্রেনিং কোথায় নিয়েছো? তোমার বাবা কি একজন সৈনিক ছিল? জেমস বলে আমি অনেক জায়গায় ট্রেনিং নিয়েছি, কিন্তু আমার বাবা এখন আর বেঁচে নেই। জেমসের চোখ পড়ে তার ব্যাজের দিকে এবং তার ব্যাজ ফেরত চাইলে উত্তরে ইতো তার বেয়াদবির শাস্তি হিসেবে তার মুখে কাটানা দিয়ে ছোট করে একটা কাট দেয়। তারপর ঠান্ডা স্বরে বলে তুমি খুব তাড়াতাড়ি তোমার বাবার সাথে সাক্ষাৎ করবে। তারপর জেমসকে ধাক্কা মেরে বাইরে নিয়ে যাওয়া হয়। পরের দিন জেমসকে আবারও রিং এর দিকে নিয়ে যাওয়া হয়, কিন্তু আজকে যে লড়াই হতে চলেছে তা আগের মতো ছিল না। আজ তার সামনে একজন নয়, বরং একাধিক ফাইটার ছিল। ঘন্টা বাজার সাথে সাথেই সবাই তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু জেমস পুরো প্রস্তুতি নিয়ে এসেছিল। তার আক্রমণের ভঙ্গি ছিল খুবই দ্রুত এবং নিখুঁত। একে একে সবাই মাটিতে লুটিয়ে পড়ে, কেউ কেউ এতটাই ভেঙে পড়েছিল যে রিং ছেড়ে পালাতে শুরু করে, কিন্তু জেমস তাদের টেনে আবারও রিং এর ভেতর নিয়ে আসে এবং লড়াই শেষ করে। শেষে এক ফাইটারের গলা চেপে ধরে, তার শ্বাস প্রায় আটকে যাচ্ছিল। লোকটি জাপানি হওয়া সত্ত্বেও কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে না। কয়েক সেকেন্ডের পর জেমস তাকে ছেড়ে দেয়। সে তাকে বাঁচিয়ে দেয় এবং এই পরাজয় ইতোর জন্য আরেকটি চপেট আঘাত ছিল। এর থেকেও বেশি ভয়ঙ্কর বিষয় ছিল জেমস বাকি বন্দীদের মধ্যে আশা জাগিয়ে তুলেছিল, আর এই আশা ক্যাম্পের জন্য এক প্রকার বিষের মতো ছিল। গ্যাব্রিয়েল তাকে জিজ্ঞেস করে সে তাকে মেরে ফেলেনি কেন। জেমস বলে তারা শুধু ইতোর আদেশ পালন করছিল, তারাও আমাদের মতো বাঁচতে চায়। ঠিক সেই মুহূর্তে সবাই দেখে ইতো পরাজিত সৈন্যদের গুলি করে মেরে ফেলে। এতে পরিষ্কার হয়ে যায় ইতোর কাছে জীবনের কোনো মূল্যই নেই। জেমস বলে একটা রেডিও দরকার, যদি তাদের আর্মি এখনো উপকূলে থাকে তাহলে যোগাযোগ করার একটা উপায় আছে। কিন্তু রেডিও ছিল এক গার্ডের কাছে যে টাওয়ারে ডিউটি করত। পরের দিন কয়েকজন বন্দী প্ল্যান করে ইচ্ছাকৃতভাবে ঝগড়া বাঁধায়। তখন গার্ডরা টাওয়ার থেকে নিচে আসতেই সেই বিশৃঙ্খলার মধ্যেই জেমস টাওয়ারে উঠে রেডিও নিয়ে নেয়। গার্ডরা আকাশে গুলি চালিয়ে সবাইকে নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে জেমস তার কাজ সেরে ফেলেছে। তখন এক নার্স জেমসকে লুকিয়ে থাকতে দেখে ফেলে। জেমস তাকে চুপ থাকার ইশারা দেয়। ঠিক তখনই একটা গার্ড এসে নার্সের সাথে বেয়াদবি শুরু করে। সে প্রতিবাদ করলে গার্ড তাকে থাপ্পড় মেরে নিচে ফেলে দেয়, তারপর চলে যায়। আসলে এই নার্সের নাম থেরেসা। তাকে জাপানি সেনারা জোর করে ধরে এনেছে। জেমস রেডিওটা বস্তার নিচে লুকিয়ে খুব সাবধানে সেলে নিয়ে আসে। তখন দাড়িওয়ালা বলে এই রেডিওর জন্য সবাইকে টর্চার করা হবে যতক্ষণ পর্যন্ত না এটা পাওয়া যায়। জেমস বলে টাওয়ারে অনেকগুলো রেডিওর মধ্যে একটা হারালে ওরা টেরই পাবে না। পরের দিন ইতো সবাইকে লাইনে দাঁড় করায়। সে বলে কয়েকজনকে এমন এলাকায় যেতে দেখা গেছে যেখানে যাওয়া নিষিদ্ধ। সে একজনের দিকে আঙুল তোলে এবং তাকে টেনে হিসড়ে রিং এর ভিতর নিয়ে যাওয়া হয়। ইতো তার কাছে ওয়াদা করে যদি বাকি লোকের নাম বলে তাহলে তাকে ছেড়ে দেবে। তখন বন্দি আরেকজনের নাম বললেও ইতো তার কথা রাখে না এবং দুজনকে সেখানেই মেরে ফেলে। রাতে জেমস ধীরে ধীরে কলিনকে জিজ্ঞেস করে সে কি বাইরে যাওয়া ওই লোকদের চিনতো কিনা আর বাইরে বেরোনোর কোনো পথ তার জানা আছে কিনা। কলিনের ভয় ছিল জেমসও তার সাথে বিশ্বাসঘাতকতা করে বসবে কিনা। অনেকক্ষণ নীরব থাকার পর সে একটা গোপন সুড়ঙ্গের কথা বলে যেখান দিয়ে বাইরে বেরোনো সম্ভব। সেই রাতেই জেমস নিঃশব্দে সেল থেকে বের হয়, হাতে রেডিও, সামনে ঘন জঙ্গল আর প্রতিটা পায়ে ধরা পড়ার আতঙ্ক। সে অনেক দূর পর্যন্ত হেঁটে যায় এবং রেডিও চালু করতেই তাতে কিছু আওয়াজ ভেসে আসে। লোকজন নাবাজো ভাষায় কথা বলছিল। জেমস শব্দগুলোর মানে বুঝতে পারছিল না, কিন্তু কণ্ঠস্বর শুনে পরিষ্কার বুঝতে পারে আমেরিকান ইউনিট খুব কাছেই আছে। এই সময় ক্যাম্পে এক সৈনিক চেকিং এর জন্য সেলে ঢোকে। সবাই যার যার জায়গায় শুয়েছিল। তখন সৈনিক জেমসের বেডের চাদর তোলে এবং দেখে নিচে শুধু খালি বস্তা সাজিয়ে রেখেছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো সেই সৈনিক কোনো হইচই না করে চুপচাপ বাইরে চলে যায়। এদিকে জেমস ফিরে আসার সময় একটা গ্লাইডার দেখতে পায় এবং কিছুক্ষণের মধ্যে সতর্কতার সাথে তার সেলে ফিরে আসে। পরের দিন জেমস গ্যাব্রিয়েলকে বলে আমেরিকানরা খুব কাছেই আছে এবং রেডিওতে যে কথাবার্তা হচ্ছিল তা নাভাজো কোডে এবং সে ওই শব্দগুলোর মানে জানে না। সাথে এটাও বলে যে জঙ্গলে একটা গ্লাইডার দেখেছে, এটাতে কোনো ইঞ্জিন নেই, কিন্তু অন্য বিমান এটাকে টেনে নিয়ে উড়ে যেতে পারবে। তারা এইসব নিয়ে কথা বলছিল, এমন সময় গার্ড এসে জেমসকে টেনে নিয়ে যায়। যখন জেমসকে ইতোর সামনে আনা হয় এবার পরিবেশটা বদলে গেছিল। তাকে বসার জন্য একটি চেয়ার দেওয়া হয়। ইতো জিজ্ঞেস করে সে নাভাজো ভাষা সম্পর্কে কি জানে। জেমস বলে সে কিছুই জানে না। তখন ইতো বোঝায় এটা যুক্তরাষ্ট্রের আদিবাসীদের ভাষা এবং তার আমেরিকান বন্ধুরা নিশ্চয়ই জানে এর মানে কি। সে যেন তার বন্ধুদের থেকে এই ভাষা ডিকোড করতে সাহায্য করে। জেমস বলে যদি কেউ ভাষা জেনেও থাকে তাহলে জাপানিদের কেন সাহায্য করবে। ইতো
ইতো ঠান্ডা গলায় বলে মানুষ নিজের জীবন বাঁচাতে যে কোনো কিছু করতে পারে, আর যদি কেউ মুখ না খোলে তাহলে কেউই আর নিজের পরিবারকে দেখতে পারবে না। এই হুমকিতে জেমসের উপর কোনো প্রভাব পড়ে না। তখন গার্ডরা তাকে আবার বাইরে নিয়ে যায়। ইতো প্রচন্ড রেগে বলে সে নাবাজো ভাষা জানে না, কিন্তু রেডিও সিগন্যাল অনুযায়ী আমেরিকান এবং ব্রিটিশ সেনার খুবই কাছে, যে কোনো সময় হামলা করতে পারে। এর আগে পরের দিন ইতো জেমসকে নির্মমভাবে অত্যাচার করে। প্রতিটা ঘন্টার শব্দের সাথে সাথে লাঠির বাড়ি। তাকে এমন ভাবে পেটায় যে যখন তার শরীর আর সাড়া দিচ্ছিল না ততক্ষণ পর্যন্ত। তার শক্তি প্রায় শেষ হয়ে গেছিল, কিন্তু এখানেই সব শেষ হয়নি। সেই অবস্থাতেই তাকে আবারও রিংয়ে নামানো হয়। তারা ভেবেছিল সে পুরোপুরি ভেঙে গেছে। তার হাত খুলে দেওয়ার সাথে সাথেই জেমস আহত সিংহের মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এবার সে কাউকেই দয়া দেখায়নি। অল্প সময়ের মধ্যেই সৈন্যরা তার কাছে হেরে যায়, আর কিছু সৈন্য হয়তো আর কখনো দাঁড়াতেই পারবে না। ইতোর আগে গড়গড় করছিল, তখন ক্যাপ্টেন এসে জেমসকে আঘাত করে এবং ইতোর কাছে জেমসকে শেষ করে দেওয়ার জন্য অনুমতি চায়। ইতো নিজের হার আর অপমান সহ্য করতে না পেরে কয়েকজন বন্দীকে সেখানেই গুলি করে মেরে ফেলে। জেমস আঘাতের কারণে অজ্ঞান হয়ে যায় এবং যখন তার জ্ঞান ফেরে সে নিজেকে মেডিকেল ক্যাম্পে দেখতে পায়। তার শরীরে ব্যান্ডেজ বাঁধা এবং বিছানার পাশে সেই নার্স থেরেসা দাঁড়িয়েছিল। থেরেসা বলে ইতোর রাতের ঘুম উড়ে গেছে, তার মনে হচ্ছে আমেরিকান সেনা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। তখন ইতো জেমসের সঙ্গে দেখা করতে আসে। সে বলে তুমি ভালো ফাইটার, কিন্তু এখনো তোমার অনেক লড়াই বাকি। আজ বিশ্রাম নাও, কাল তোমার মৃত্যু নিশ্চিত। জেমস বলে এভাবে চলতে থাকলে একদিন সবাই শেষ হয়ে যাবে, শেষে শুধু তুমি আর আমি বেঁচে থাকবো। তখন কি করবে? আমার সঙ্গে লড়াই করবে? তখনই আশেপাশে হামলার আভাস পাওয়া যায়। ইতো বলে যদি আমেরিকান সেনা আক্রমণ করে তাহলে তার ভাগ তাদেরকেও নিতে হবে, মানে সবাইকে মেরে ফেলবে। কিছুদিন পর জেমসকে আবারও সেলে পাঠানো হয়। তাকে জীবিত দেখে সবার চোখে প্রথমবারের মতো স্বস্তি দেখা যায়। এখন জেমস পরিষ্কার বুঝতে পারছে আমেরিকান ফোর্স খুব কাছেই আছে, শুধু রেডিওর মাধ্যমে যোগাযোগ করাই বাকি ছিল। তাই রাতে জেমস আর গ্যাব্রিয়েল বাইরে বের হয়, কিন্তু কিছু দূর যেতেই এক গার্ড তাদের দেখে ফেলে। তখন গ্যাব্রিয়েল তাকে সেখানে শেষ করে দেয়। এটা সেই গার্ড ছিল যে একদিন জেমসের বেড চেক করছিল। সেই গার্ড জাপানি হলেও খুব ভদ্র ছিল, তাই জেমস তাকে ছেড়ে দেয়। ওরা ওই গার্ডের সাহায্যে সেলে ফিরে আসতেই যাচ্ছে, তখন দেখে আরেক বন্দী কনসিল একটা গার্ডকে মেরে ফেলেছে। ওরা তাড়াতাড়ি সেলে ফিরে আসে এবং তখনই গার্ডরা সেল তল্লাশি করে, কিন্তু ভাগ্যক্রমে তখন সবাই সেলের ভেতরে ছিল। পরের দিন ইতো সব বন্দীদের একত্র করে দেখতে পাই কনসিল গার্ডের হাতে ধরা পড়েছে। ইতো বলে এটা একজনের কাজ নয়, যারা এর সঙ্গে জড়িত তারা নিজেরাই সামনে আসুক। তখন জেমস কনসিলকে বাঁচানোর জন্য বলে গার্ডের উপর সে নিজেই হামলা করেছে। ইতো ঠান্ডা হাসি দিয়ে বলে জেমস নিজে সত্য স্বীকার করেছে দেখে সে খুবই খুশি। তারপর সে এক বন্দীকে জেমসের সামনে দাঁড় করায় এবং তাকে শুট করতে বলে। শর্ত ছিল যদি সে তাকে মেরে ফেলে তাহলে কনসিলকে ছেড়ে দেওয়া হবে। জেমস নিরস্ত্র ও দুর্বল মানুষকে মারতে অস্বীকার করে। সেই মুহূর্তেই ওই বন্দীকে ইতোর ক্যাপ্টেন তার চোখের সামনে গুলি করে মেরে ফেলে। এবার কনসিলের পালা। তিন গার্ড তাকে মারতে আসে, ঠিক তখনই কনসিল তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। কিল, ঘুষি আর কামড় মারতে মারতে দুজনকে একটা ঘরের মধ্যে নিয়ে যায়। তখন গার্ডরা তাকে থামিয়ে দেয় এবং আগের মতোই ইতো অপমানে তাঁবুর ভেতরে যায় এবং জেমসকে ডেকে নিয়ে আসে। ইতো বলে ওরা ক্যাম্পের নিয়ম ভঙ্গ করেছে, যার শাস্তি মৃত্যুদণ্ড। জেমস বলে আমরা যুদ্ধবন্দী এবং বন্দীদের উপর কিছু নিয়ম নীতি থাকে। ইতো বলে এটা আমার ক্যাম্প, এখানে আমার নিয়মই সবকিছু। ভুলে যেও না তোমাকে বাঁচিয়ে রেখেছি শুধু বিনোদনের জন্য। জেমস বলে তাহলে রিংয়ে আয়, দেখি কে কাকে কন্ট্রোল করে। সে ইতোকে কাপুরুষ বলে চিৎকার করে। তখন গার্ডরা তাকে বাইরে নিয়ে যায়। বাইরে গিয়ে কনসিলের সাথে প্ল্যান করে আজ রাতেই কিছু একটা করতে হবে। সেই রাতেই জেমস আর গ্যাব্রিয়েল ক্যাম্প থেকে বেরিয়ে যায়। পরিকল্পনা ছিল পরিষ্কার, তারা রেডিও বের করে সিগন্যাল পাঠাতে শুরু করে। ভাগ্য সহায় ছিল, তাদের ফ্রিকোয়েন্সি সরাসরি আমেরিকান চ্যানেলের সঙ্গে মিলে যায়। সিগন্যালের মধ্যে ইচ্ছে করেই কিছু নাবাজা শব্দ ঢুকিয়ে দেয় যাতে জাপানিরা তার ডিকোড করতে ব্যস্ত থাকে। গ্যাব্রিয়েল ধীরে ধীরে স্পষ্ট করে বলতে শুরু করে আচ্ছা আচ্ছা, ডাকুয়া ইগল হ্যাজ উইংস, নো ইঞ্জিন, C-47। উপাস থেকে জবাব আসে কপি দ্যাট। কাজ শেষ হতে দুজন আবারও ক্যাম্পে ফিরে যায় এবং সেলের ভেতরে আসতেই দেখে ভেতর কেউ নেই। হঠাৎ গার্ডরা তাদের ঘিরে ফেলে এবং দুজনকেই মারধর করে অজ্ঞান করে দেয়। জেমসের জ্ঞান ফিরতে দেখে চারদিক থরথর করে কাঁপছে। আকাশ থেকে বোমা পড়ছে, আমেরিকান ফোর্স ক্যাম্পে আক্রমণ চালিয়েছে। চারদিকে আগুন, ধোঁয়া আর চিৎকার। জাপানি সৈন্যরা বন্দীদের একে একে মারতে শুরু করে। তখন থেরেসা এবং তার বান্ধবী অ্যানা দৌড়ে আসে এবং জেমস আর গ্যাব্রিয়েলের হাত খুলে দেয়। সে বলেই তো পুরোপুরি পাগল হয়ে গেছে, সামনে যাকেই পাচ্ছে তাকে মেরে ফেলছে। জেমস বাইরে বেরিয়ে দেখে পুরো ক্যাম্প ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাদের সামনে দুজন সৈনিক আসতেই উপর থেকে বোমা পড়ে আর সেই গার্ডদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। জেমস টাওয়ারের দিকে যায়, কিন্তু টাওয়ারে গার্ড ছিল। থেরেসা আর তার বান্ধবী পেট ব্যথার অজুহাত করে গার্ডকে নিচে নিয়ে আসে। সে কাছে আসতেই দুজন ছুরি দিয়ে আঘাত করতে করতে তাকে মেরে ফেলে। এদিকে জেমস আর গ্যাব্রিয়েল টাওয়ারে ওঠে। গ্যাব্রিয়েল আমেরিকান সেনাদের সিগন্যাল দেয়। জেমস দেখে কিছু গার্ড বন্দীদের লাইনে দাঁড় করিয়ে একে একে গুলি করছে। সে এক মুহূর্ত দেরি না করে আক্রমণ করে এবং সেই সুযোগে বন্দীরাও ঝাঁপিয়ে পড়ে। পুরো ক্যাম্প জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এদিকে দাড়িওয়ালা খুব সংকটজনক পরিস্থিতির মধ্যে পড়ে যায়, তখন কলিন এসে তাকে উদ্ধার করে। অন্যদিকে কনসিল ইতোর ক্যাপ্টেনের সঙ্গে লড়াই লিপ্ত ছিল। কনসিল তাকে খুব বাজেভাবে মারতে থাকে। তখনই পেছন থেকে
থেকে আসা গুলিতে সব শেষ হয়ে যায়। ধোঁয়া আর আগুনের মধ্যে জেমস সোজা ইতোর কেবিনে ঢুকে পড়ে, কিন্তু ভেতরের দৃশ্য অদ্ভুতভাবে শান্ত ছিল। ইতো আরামে বসে তার জন্য অপেক্ষা করছিল, যেন আগেই জানতো সে আসবে। দুজন মুখোমুখি দাঁড়ায়, কয়েক সেকেন্ডের মধ্যে সব পরিষ্কার হয়ে যায়। শক্তি আর সাহসের দিক থেকে ইতো টিকতে পারবে না। সে বন্দুক বের করে, কিন্তু জেমস তাকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। জেমস তাকে মাটিতে ফেলে প্রচন্ড মারধর করে। এমন সময় গ্যাব্রিয়েল এসে জেমসকে টেনে নিয়ে যায় আর চিৎকার করে বলে প্লেন প্রায় এসেই গেছে। জেমস আর গ্যাব্রিয়েল জঙ্গলের দিকে দৌড়ায়। ঠিক তখনই ইতোর ক্যাপ্টেন তাদের উপর গুলি চালাতেই যাচ্ছিল। এমন সময় ইতো তাকে থামিয়ে দেয়। তার চোখে হার এবং লজ্জা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে জানতো আজ জেমস মরে গেলেও এই সত্য কখনো বদলাবে না যে সে একজন কাপুরুষ। সে কোনো কথা না বলে তাদের যেতে দেয়। কিছুক্ষণের মধ্যেই জেমস, গ্যাব্রিয়েল, কলিন, দাড়িওয়ালা আর দুইটা মেয়ে গ্লাইডারের কাছে পৌঁছায়। ওরা আকাশে ফ্লেয়ার সরে যেন আমেরিকান প্লেন ওদের দেখতে পায়। জেমস দড়ি দিয়ে গ্লাইডার শক্ত করে বেঁধে হুক প্রস্তুত করে। তারপর সবাই তার ভেতরে বসে পড়ে। আকাশে আমেরিকান ফাইটার প্লেন চক্কর কাটছিল। প্লেন ধীরে ধীরে নিচে নামে, হুক ঠিক জায়গা মতো আটকে যায় এবং মুহূর্তেই গ্লাইডার আকাশে উঠতে শুরু করে। ভয়ে সবার দম বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু গ্লাইডার আকাশে উঠতেই সবাই স্বস্তি নিঃশ্বাস ফেলে। সবাই খুশিতে উল্লাস করে, কিন্তু নিচে এখনো অনেক মানুষ জাপানিদের হাতে বন্দী ছিল। জেমস প্রতিজ্ঞা করে সে আবারও ফিরে আসবে। যারা এখানে রয়ে গেছে একদিন তাদেরও স্বাধীনতার আলোতে পৌঁছে দেবে। তারপর 8 বছর কেটে গেছে, এখন যুদ্ধ শেষ। এবার জেমস জাপানের টোকিওতে ফিরে আসে। সে কোনো মিশনে আসেনি, সে এসেছে তার অসমাপ্ত হিসাব মেটাতে। সে ওখানকার একটা ডোজো ক্লাবে যায়, কিন্তু সেখানে অন্য কেউ ছিল। জেমস ছবিতে ইতোর দিকে ইশারা দিয়ে বলে সে কোথায়। তখন ইতোর বদলে তার ছেলে সুকে সামনে আসে। সে যখন জানতে পারে জেমসই সেই লোক যার কারণে তার বাবা সারা জীবন লজ্জা আর পরাজয়ের বোঝা বয়ে কাটিয়েছে, সে তার ছাত্রদের দিকে ইশারা দেয় আক্রমণ করার জন্য। জেমস লড়তে আসেনি, কিন্তু পরিস্থিতি তাকে লড়াই করতে বাধ্য করে। সে মুহূর্তের মধ্যেই সবাইকে হারিয়ে দেয়। সুকে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তখন সে বলে তার বাবা তো 1 বছর আগেই মারা গেছে। মারা যাওয়ার আগে সে তার ছেলেকে জেমস আর সেই ক্যাম্পের পুরো গল্প বলে গেছে। এই কথা শুনে জেমস কোনো কথা না বলে ফিরে যেতে চায়, কিন্তু সুকে তাকে একটি শেষ লড়াইয়ের অনুরোধ করে। সে নিজে দেখতে চেয়েছিল তার বাবার কথায় কতটা সত্যতা ছিল। সুকে সবচেয়ে দ্রুত আর ভয়ঙ্কর মুভ দিয়ে আক্রমণ করে, কিন্তু জেমস সেকেন্ডের মধ্যেই তাকে মাটিতে ফেলে দেয়। সে চাইলে এক আঘাতেই সব শেষ করে দিতে পারত, কিন্তু সে তা না করে হাত বাড়িয়ে দেয় এবং সেখানেই লড়াই শেষ হয়। তারপর সুকে একটি ছোট বাক্স নিয়ে আসে। বাক্সের ভেতরে ছিল জেমসের সেই ব্যাজ যেটা একসময় ইতো ছিনিয়ে নিয়েছিল। তারপর দুজনে একে অপরকে নত হয়ে সালাম জানায় আর মুভিটা এখানে শেষ হয়। তাহলে কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাও, আর যদি কমেন্ট করতে না পারো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাও, কারণ তোমাদের এক একটা লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়।